দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে শুরু হচ্ছে আগামী পরশু সোমবার 31 জানুয়ারি গোয়েনঘাট উপজেলার ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আপনারা জানেন ইউনিয়ন পরিষদ নির্বাচন গোয়েনঘাটে ৬ষ্ঠ ধাপে দুটি ইউনিয়ন, পূর্ব আলীরগাঁও এবং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম এর পদ্ধতিতে শুরু হচ্ছে। তো আজকে এই নৌকার প্রার্থী ১০ নং আলীরগাঁও ইউনিয়নের প্রার্থী আলহাজ গুলাম কিবরিয়া হেলাল সাহেবের সাক্ষাৎ নিচ্ছেন গোয়েনঘাট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মিনাহাজউদ্দিন। আমরা জানব মিনাহাজউদ্দিন ভাইয়ের আজ নির্বাচনী আলাপন অনুষ্ঠানে সরাসরি সম্পৃক্ত আছেন ১০ নং আলীরগাঁও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের নৌকার প্রার্থী আলহাজ গুলাম কিবরিয়া হেলাল সাহেবের সাক্ষাৎকার শুরু হচ্ছে। ধন্যবাদ সবাইকে। সিলেট ভিউ, সিলেট নিউজ, সিলেট লাইভ টিভি সহ আমাদের যত দর্শক শ্রোতা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সমবেত হয়েছি সিলেটের গোয়েনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব আলহাজ গুলাম কিবরিয়ার মুখোমুখি। দর্শক, আপনাদের জানিয়ে দিচ্ছি যে বর্ষিয়ান এই রাজনীতিবিদ অবিভক্ত আলীরগাঁও ইউনিয়নের ৩ বারের সাবেক জনপ্রতিনিধি। ইতিপূর্বে তিনি উপজেলা পরিষদেও নির্বাচন করেছেন। তিনি গোয়েনঘাটে উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিন থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেছেন। তো শুভেচ্ছা হেলাল ভাই আপনাকে। আমরা শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইব আপনার নির্বাচন প্রস্তুতি কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এটা কিতা টিভি? সিলেট ভিউকে কি জানতে আসন্ন নির্বাচনে আপনার প্রস্তুতি কেমন, আর আপনি নির্বাচনী তৎপরতা? আমরা তো আলহামদুলিল্লাহ প্রস্তুতি তো শেষ পর্যায়ে নির্বাচনের। আজকে 29 তারিখ, কালকে 30। আজকে আমাদের প্রচারণা শেষ। আমার আজকে নির্বাচনী পথসভার সর্বশেষ পথসভা আমারই এলাকায় আব্দুল মহল ঈদগাহ মাঠে সন্ধ্যার সময় হবে। এই আনুষ্ঠানিক প্রচারণা এখানেই শেষ হবে। ইতিমধ্যে আমি প্রতিটি পাড়া মহল্লা গ্রামে হাট বাজার যেগুলি আছে, আমাদের এখানে হাট বাজার নাই এমন, তো এই হাওর এলাকায় 2টা আছে ছোট ছোট বাজার। আর সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী বাজার যেটা কুয়োর বাজার আমার 8 নম্বর ওয়ার্ডে, এই পশ্চিম আলীরগাঁও 8 নম্বর ওয়ার্ডে, সাবেক বৃহত্তর আলীরগাঁও 3 নম্বর ওয়ার্ডে ছিল। এটা ঐতিহ্যবাহী অতি প্রাচীন একটা বাজার, এবং এই বাজার যদিও পুরাতন, এই বাজারটা কিন্তু এই পর্যায়ে এসেছে। আপনারা গেলে দেখতে পারবেন বা যারা গিয়েছেন দেখেছেন। আমি 97 পরে 98 দায়িত্ব নেওয়ার পরে আমি এই পর্যায়ে নিয়ে এসেছি এলাকাবাসীর সহযোগিতায় এবং আমি উদ্যোগী হয়ে। এখানে যাই হোক, এটা পর আলোচনায় বলবো। তো প্রস্তুতি যেটা বলছেন, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলবো যে প্রস্তুতি খুবই ভালো। আমি চেষ্টা করেছি প্রতিটি ভোটারের কাছে যাওয়ার। বাড়িতে যাইনি, কোনো বাড়িতে গেছি, বিশেষভাবে যারা মুরব্বী বা যারা অসুস্থ বের হতে পারছে না তাদের সাথে সাক্ষাৎ করেছি, এবং গেলেই যেখানেই গেছি লোকজন সমাগম হয়েছে, আলাপ আলোচনা করেছি। সব মিলিয়ে মানুষ তো উন্নয়নের পক্ষে, মানুষ আজকাল সচেতন। আমরা যাই বলি, যেভাবেই যত কথা বলি, মানুষ সচেতন। এবং আপনারা জানেন আমি গোয়েনঘাট উপজেলা আওয়ামী লীগের প্রায় দীর্ঘ 20 বছর থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি, এবং এর আগে আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম, অন্যান্য পদে ছিলাম। আমি ছাত্র জমানা থেকে রাজনীতি করে আসছি। আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে আমি জনগণের কল্যাণ চাই, এলাকার উন্নয়ন চাই। বর্তমান আমাদের সফল প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে উন্নয়নের ধারা, সেটাকে অব্যাহত রাখার জন্য জনগণ সেটা ভালো করে বুঝেছে। আমিও বোঝানোর চেষ্টা করেছি, এবং ইনশাল্লাহ জনগণ উন্নয়ন অগ্রগতির পক্ষেই রায় দেবে। আগামী 31 তারিখ বিকালে অবশ্যই আপনারা দেখবেন
আমি যতটুকু পেরেছি বুঝিয়েছি। এবং গতকালকে যে বিরাট পথসভা ছিল, অনেক সাংবাদিক ভাইয়েরা ছিলেন, ওনারা দেখেছেন যে যে কোনো জায়গায় এত বড় পথসভা একটা জনসভায় রূপান্তরিত হয়েছিল। এবং এখানে আমার জেলার নেতৃবৃন্দ এসেছিলেন, বক্তব্য রেখেছেন, জনগণকে বলেছেন, এবং জনগণ সেভাবে দীর্ঘ ঠান্ডা কনকনে শীতের মধ্যে দীর্ঘক্ষণ প্রায় 4 ঘন্টার মতো সভা হয়েছে এবং সবাই ছিলেন। এতে করে মানুষের যে একটা দীর্ঘদিন থেকে মানুষের সাথে চলাফেরায় আমার যতটুকু মনে হয়েছে, আমি আমার এই যে দাওয়াতটুকু আমি সবার কাছে পৌঁছাতে পেরেছি এবং ইনশাল্লাহ সেই অনুযায়ী সাড়া পাবো। অতএব আমি আলহামদুলিল্লাহ আমার প্রস্তুতি। আমি একটি প্রশ্ন করছি, সেটা হলো একটি বিষয় জানবো। 1997 সাল থেকে আপনি জনপ্রতিনিধি। ইতিপূর্বে আমরা দেখেছি আপনি অবিভক্ত আলীরগাঁও ইউনিয়নের 3 বারের সাবেক চেয়ারম্যান ছিলেন। তো অবিভক্ত আলীরগাঁও চেয়ারম্যান থাকাকালীন আপনি একটি আলীরগাঁওকে কেন্দ্র করে সেখানে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স বা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সও রিপেয়ার করছেন, অগণিত রাস্তাঘাট করেছেন। তো এখন আপনি আগে ছিলেন অ্যাবাউট 28 থেকে 30 হাজারের জনপ্রতিনিধি, 30,000 ভোটারের জনপ্রতিনিধি, কিন্তু এখন 14,000-এর। তো 14,000 সামথিং ভোটার এখন কমে গেছে। আপনার এখন 14,000-এর মতো ভোটার আছে, আর আগে ছিল 30,000। তো এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটার মধ্যে যেটা আমরা করব, ওই আগামীতে মুখোমুখি হব যে উন্নয়নগুলো বাদ রয়েছে, যেমন মনে করেন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন কমপ্লেক্স ভবন, তো ওগুলো আবার আমাদের পূর্ব আলীরগাঁও পড়ে গেছে। তো নতুন যে অবকাঠামোগত উন্নয়নগুলা এগুলা করতে আপনার কোনো চিন্তাধারা বা এরকম পরিকল্পনা নিয়েছেন কিনা আগে থেকে? অবশ্যই পরিকল্পনা আছে। চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এটাই পরিকল্পনা কি? পরিকল্পনা আমার তো অত্যন্ত পরিষ্কার। যেহেতু আমাদের এই পশ্চিম আলীরগাঁওয়ে কোনো কিছু পড়ে নাই, ইউনিয়ন কমপ্লেক্স নাই, স্বাস্থ্য কমপ্লেক্স নাই, তহসিল নাই, আরও অনেক কিছু। একটা ইউনিয়ন পরিষদ সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য যা কিছুই নাই। তো ইতিমধ্যে আমরা জায়গার ব্যবস্থা করে ফেলেছি। ইউনিয়ন কমপ্লেক্সের জায়গার হাতিরপাড়া তারা মৌজাবাসী এটা আমাদের ইউনিয়নবাসীর জন্য উৎসর্গ করেছেন, তাদের টাকায় এটা তাদের জায়গা দিয়েছেন, দলিল পর্যন্ত সরকারের অনুকূলে দিয়ে দিয়েছেন। এখানে আপনারা জানেন যে প্রত্যেকটি উপজেলায় একটা মিনি স্টেডিয়াম হবে, শেখ রাসেল মিনি স্টেডিয়াম। তা আমি এটা 18 সালে এটার বীজ রোপণ করেছিলাম। এখানে খুব সুন্দর একটা দৃষ্টিনন্দন একদম ন্যাচারাল একটা মাঠ আছে, এটাকে আমি বেছে নিয়েছি এবং আমার টার্গেট ছিল যে এটা উপজেলা মিনি স্টেডিয়াম হবে। তখনকার আমাদের ইউএনও মহোদয় বিশ্বজিৎ কুমার পাল ওনাকে নিয়ে পরিদর্শন, এবং তখন 2-3টি গাছের চারা রোপণের মাধ্যমে এবার এটা বর্তমান ইউএনও তাহমিলুর রহমান সাহেবকে আমি অনুরোধ করি, তখন আমি দেশের বাইরে ছিলাম যখন এটার প্রস্তাবনা যাবে, যে আপনি একটা দিন আপনি পরিদর্শন করেন। তো উনি একটি দিন বৃষ্টি বাদলের জন্য যেতে পারেন নাই, পরবর্তীতে উনি গিয়েছেন এবং ওনার মনে ধরেছে আমার মনে, এবং আমার মন্ত্রী মহোদয়ের সাথেও আলাপ এবং মেসেজ আমি দিয়েছিলাম। উনিও পরিদর্শন করেছেন, আমাদের 6 বারের এমপি, আমার শ্রদ্ধেয় নেতা জনতা ইমরান আহমদ, এবং উনি এটা দেখে মুগ্ধ হয়েছেন এবং এটা প্রস্তাবনা গেছে। তো আমি মনে করি এগুলি বাস্তবায়ন করতে হলে আমি মনে করি আমার বিকল্প নাই। যেহেতু আমার একটা পরিচিতি, আপনিও বলেছেন যে একটা পরিচিতি আছে, আমি শুধু ইউনিয়ন পরিষদের নির্বাচন নয়, আমি বিভিন্ন সভায় বলি যে আমার 4,500-এর উপরে বাংলাদেশে ইউনিয়ন পরিষদ, কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি বর্তমান সরকারি দলের আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই হিসাবে আমি প্রতিটি মন্ত্রণালয়ে আমাদের মাননীয় যেসব মন্ত্রীরা আছেন, আমার স্থানীয় সরকার মন্ত্রী আছেন, আমাদের ভূমি মন্ত্রী আছেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী আছেন, অর্থাৎ আমাদের বন পরিবেশ মন্ত্রী আছেন, আমাদের সিলেটের কৃতি সন্তান, আমাদের সিলেটের অনেক মন্ত্রী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী আছে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী তো আমাদের দীর্ঘদিনের প্রতিনিধি, সবাই আছে। আমি যে কোনো জায়গায়, ইভেন আমার এবার টার্গেট হচ্ছে যে আমি এ পর্যন্ত এই যে স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, আমি কথাটা শেষ করি প্লিজ, স্বাধীনতার প্রতীক বঙ্গবন্ধু, এটা অনেকের জন্য স্বপ্ন ছিল আমি জীবনে এমপি হতে পারবো কিনা, কিন্তু সবারই তো সুপ্ত একটা বাসনা থাকে, কিন্তু বাদ দিলাম। কিন্তু এই
জাতীয় প্রতীক নিয়ে নির্বাচন করা, এটা সবচেয়ে আমি এ পর্যন্ত আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রিয় নেত্রী, বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আমাকে 3 বার নৌকা প্রতীক দিয়েছেন। 16 সালে আমি নৌকা নিয়ে নির্বাচন করেছি, আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। 19 সালে আমি নৌকা পেয়েছিলাম উপজেলায়, আমি পদত্যাগ করে দাঁড়িয়েছিলাম, বিভিন্ন কারণে হয়তো আমি কৃতকার্য হতে পারিনি। এবার আমার প্রিয় নেত্রী আবার আমাকে নৌকা তুলে দিয়েছেন। তা আমি এবার কালকে আমাদের জেলার নেতৃবৃন্দের সামনে বলেছি, জনগণকে বলেছি, এবার আমি আমি অনেকবার গণভবনে গিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে কথা বলেছি এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে। এবার আমার 10 নম্বর আলীগাঁও যেহেতু নতুন ইউনিয়ন, এই হিসাবে আমি যাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, গিয়ে বলবো, প্রিয় নেত্রী, আপনি আমাকে বারবার নৌকা দিয়েছেন, এবারও আপনি নৌকা দিয়েছিলেন, মানুষ, আমার এলাকার মানুষ নৌকা ভরে ভোট দিয়েছে, আমার এই সমস্যা আপনি এগুলো আমার সমাধান করে দেন। আমার মনে হয় প্রধানমন্ত্রী আমাকে, আমাদের প্রিয় নেত্রী আমাকে ফেরত পাঠাবেন না, আমায় বিমুখ করবেন না, আমার সব সমস্যার সমাধান ইনশাল্লাহ হবে, আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। হেলাল ভাই, আমরা ইতিপূর্বে আপনার এই অবিভক্ত আলীরগাঁও ইউনিয়নের জনপ্রতিনিধি অর্থাৎ চেয়ারম্যান থাকাকালীন সময়ে বিভিন্ন উন্নয়ন দেখেছি। আলীরগাঁও কলেজ, প্রকাশ স্কুল অ্যান্ড কলেজ, অগণিত রাস্তাঘাট, মসজিদ, মন্দির উন্নয়ন দেখেছি আপনার হাত ধরে হয়েছে। তো পশ্চিম আলীরগাঁওয়ে, নবগঠিত পশ্চিম আলীরগাঁওয়ের যদি চেয়ারম্যান নির্বাচিত হন, তাহলে কি সেই দ্বারা অব্যাহত থাকবে? অবশ্যই দ্বারা অব্যাহত থাকে। আমি তো এই ইউনিয়ন নবগঠিত ইউনিয়নকে, এই এলাকার মানুষ বারবার আমাকে, ইতিপূর্বে আমাকে 6 বার ভোট দিয়েছে। আমি 2 বার উপজেলায় ইলেকশন করেছি, কিন্তু লোকজন, আমি কৃতকার্য হতে পারি নাই, কিন্তু লোকজন আমাকে ভোট দিয়েছে। অতএব এটা আমার এই যে সাবেক 1, 2, 3, 4 পুকার সেন্টার, বারকিপুর সেন্টার, পাঁচপাড়া সেন্টার এবং হাওর যেটা সেন্টার, বুদিগাঁও সেন্টার, এই এলাকার বারবার, এটা সবাই জানে আমার এটা ভোট ব্যাংক। সেই এলাকা নিয়ে আমি ইউনিয়ন গঠন করেছি, এটা আমি করেছি। এই এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট কোথায় কি হবে, কোন জায়গায় আরো বিভিন্ন স্থাপনার প্রয়োজন আছে, এগুলো আমার নখদর্পণে ইনশাল্লাহ। আমি সব জানি, অলি গলি কোন দিকে কোন রাস্তা হবে, বড় রাস্তা কোনটা, ছোট রাস্তা কোনটা। এখানে আমি যেগুলো আমার ইউনিয়ন পরিষদের মাধ্যমে করা যায় এগুলা করেছি, আগামীতে আরো করব, এবং আমার মন্ত্রী মহোদয়ের মাধ্যমে বাকিগুলা ইনশাল্লাহ করব। এবং আমার যেটা সুযোগ, যেখানে আমার মন্ত্রী মহোদয়ের মতামতের ভিত্তিতে আমি বিভিন্ন, যদি উনি ডিও লেটার দেন, বিভিন্ন মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রীদের কাছে যাব, এবং আমার এই ইউনিয়নকে আমার পোস্টারে লিখেছি, আমি একটি শুধু দৃষ্টিনন্দন না, একটা নান্দনিক ইউনিয়ন গড়তে চাই, এবং সেই স্বপ্ন পূরণের জন্য আপনাদের সহযোগিতা কামনা করি, এলাকার মানুষের সহযোগিতা। আমি ভোট নিয়েই শেষ না, আমি জনগণকে বলি, আপনারা যদি আমার পিছনে থাকেন, আমি যে কোনো জায়গায় যেতে পারবো, যে কোনো কিছু করতে পারবো। তো হেলাল ভাই, আপনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে তফসিল ঘোষণার পরপরই আপনি ডোর টু ডোর প্রতিটি বাড়িতে যাওয়ার চেষ্টা করেছেন। তো এই যে প্রচারণা বা নির্বাচনী প্রচারণায় আপনি দলীয় নেতাকর্মীদের সবসময় পাশে পাচ্ছেন কিনা? অবশ্যই। আমি এখানে একটা জিনিস বলে রাখি, অনেক জায়গায় আমি তো আওয়ামী লীগের সেক্রেটারি, অন্যান্য ইউনিয়নে দেখেছি একাধিক আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, কিন্তু আমি এখানে এককভাবে হয়েছি। একজন একটু করেছিল, সেটা আমার জেলা নেতৃবৃন্দ বলেছেন যে একজন মুরব্বী, আমরাও যাকে নেতা হিসেবে অনেক সময় মানি, যদি উনি আমরা জেলা পর্যায়ের নেতা, তো এই হিসাবে আমি একক প্রার্থী। যারাই আমার আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, এবং এখানে দলমত নির্বিশেষে আমি যখনই ভোট পাই, আমি দেখেন 16 সালে যে নৌকা নিয়ে ইলেকশন করেছি, আমি পেয়েছি 10,000 ভোট, আর আমার বিদ্রোহী প্রার্থী ছিল একজন, এবং ধানের শীষের প্রার্থী ছিল, ওনারা 2 জন মিলে পেয়েছিল 5,000 ভোট, বিরাট ব্যবধানে। এগুলি কিন্তু সব আওয়ামী লীগের ভোট, এটা আমি মনে করি না। আমি মনে করি যে সাধারণ যারা বিভিন্ন দলের সমর্থক এবং আছেন, অনেক নেতা আছেন অন্য দলের, ওনারা আমাকে সমর্থন দেন, ভোট দেন। অতএব আমার দলের তো কোন দল নাই এখানে, এবং অন্যান্য দলের যারা আছেন, বিএনপি আছে, আপনার জাতীয় পার্টি আছে, অন্যান্য দল আছে, ওনারা আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন, কারণ এটা স্থানীয় সরকার প্রতিনিধি, সবার প্রয়োজন। আমি সকল মানুষের সুখে দুঃখে, বিপদে আপদে সবসময় এগিয়ে আসি, এই জন্য আমার আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে এই এলাকায়। ধন্যবাদ এই বিষয়টা বলার জন্য। তো হেলাল ভাইয়ের কাছে আমি আরেকটা জিনিস জানতে চাইব, আপনি এই নির্বাচনে, গত অন্যান্য নির্বাচনে আমরা দেখেছি ব্যালটের মাধ্যমে নির্বাচন হয়েছে, তো
বাংলাদেশে ইভিএম এর নির্বাচন যতটা শুরু হয়েছে, যেখানে শুরু হয়েছে, আমাদের গোয়েনঘাটের মধ্যে প্রথম ইতিহাসের সাক্ষী হচ্ছেন আপনারা। ইভিএম অর্থাৎ ইলেকটোরাল ভোটের যে সিস্টেমটা, ইভিএম এ ভোট যেটা হচ্ছে, সেটার প্রথম সাক্ষী আপনারা হচ্ছেন। এবং এই নির্বাচনটা স্বতঃস্ফূর্ত হবে কিনা বা কিভাবে দেখছেন এই বিষয়টাকে? দেখেন, আমারও এটা ইভিএম পদ্ধতি আসার পরে আমার মধ্যে একটু শঙ্কা কাজ করেছে। এরপরে নির্বাচন কমিশন থেকে যে ভিডিও একটা ক্লিপস কিভাবে ইভিএম এ ভোট হবে, এটা দেওয়ার পরে আমি আমার নিজস্ব প্রজেক্টর মেশিন, ল্যাপটপ এবং স্ক্রিন বড় পর্দায় আমি এগুলি বিভিন্ন জায়গায় প্রদর্শন করেছি এবং লোকজনকে আমিও দেখেছি, বুঝেছি। আমি দেখেছি এটা এমন সমস্যা না, অত্যন্ত জাল বুট হবে না, এটা নিশ্চিত। কারণ এটা আপনার ফিঙ্গারপ্রিন্ট, ইতিমধ্যে স্মার্ট কার্ড বিতরণ হয়ে গেছে। তাই আমি দেখছি এটা যদিও নতুন হিসাবে সবার মধ্যে একটা ভয় শঙ্কা কিভাবে কি, বিশেষ করে মহিলা ভোটারদের কাছে। আমার মনে হয় এটা ভালো হবে। আমার একটা ধারণা, হয়তো সম্ভব নতুন হিসেবে হয়তো আপনার একটু বুট স্লো হতে পারে। তো আমাদের ভোটাররা যদি যায়, যতক্ষণ টাইমের ভিতরে গেলে তো ওনারা যতক্ষণ ভোট নিতে হবে। তো সব মিলিয়ে এখন অনেকটা সংখ্যা কেটে গেছে। আর আজকে 29 তারিখ 30 তারিখ, এই 2 দিন প্রতিটি সেন্টারে ইভিএম পদ্ধতি এবং মূল যে মেশিনে বুট নেওয়া হবে, এগুলোর মধ্যে মানে বুট দিয়ে মানুষ এই তো আমার বাড়ির পাশে একটা সেন্টার, পূর্ণানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে আমি সকালে গিয়েছি। ওনারা আসার পর এগুলা করতেছে। কিন্তু আজকে সমস্যা হচ্ছে আমাদের বিদ্যুৎ নাই। এটা বিদ্যুৎ না হলে অবশ্যই ওনারা ব্যাটারি দিয়ে এটা চালাবে। তো ব্যাটারির চার্জ যদি লো হয়ে যায়, এটা আর একটা সমস্যা। তো আমার মনে হয় এটা খারাপ হবে না। সারা বিশ্ব ইভিএম এর মাধ্যমে চলতেছে। আমি যুক্তরাষ্ট্রে আসা যাওয়া করি, সেইখানে ইভিএম পদ্ধতি ভারতেও সব জায়গায়, এবং আমাদের দেশে আস্তে আস্তে আমাদের প্রিয় নেত্রী যে বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ, এটা তো ডিজিটাল বাংলাদেশের একটা অংশ। আমরা অনেক দূরে এগিয়ে গেছি, সব দিক থেকে, সব ক্ষেত্রে আমরা এগিয়ে গেছি। এই দিকেও এগিয়ে পিছিয়ে থাকার কোনো, আগামীতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদিও গোয়েনঘাটে নতুন, আগামীতে পুরো গোয়েনঘাটেই হবে ইভিএম পদ্ধতি, এবং সারা বাংলাদেশে সব নির্বাচন, জাতীয় নির্বাচন থেকে আপনার এই যে স্থানীয় নির্বাচন, সিটি কর্পোরেশন, সবগুলো ইভিএম এর মাধ্যমে হবে ইনশাল্লাহ। হেলাল ভাই, আরেকটা জিনিস আমরা জানি, সেটা হলো যে আপনি গোয়েনঘাটের একজন বর্ষিয়ান রাজনৈতিক। আসন্ন নির্বাচনে আপনার অপরাপর প্রার্থীরা সবাই আপনার অনুজ, তো তাদের ব্যাপারে, তাদের সাথে যে নির্বাচন করতেছেন, বিভিন্ন সভা সমাবেশ করতেছেন, কোথাও কোনো এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয়নি। তো তাদের সাথে যে আপনি নির্বাচন করছেন, এই ব্যাপারে তাদের উদ্দেশ্যে আপনার কোনো আছে কিনা, অ্যাডভাইস আছে কিনা? না, দেখেন, এটা যে কোনো বিশৃঙ্খলা হয় নাই, এটার কৃতিত্ব আমি নিতে চাই। কারণ আমি বয়োজ্যেষ্ঠ হিসাবে, বর্ষিয়ান বলতে তো একটু মনের মধ্যে একটা লাগে, বর্ষিয়ান তো বয়স হয়ে গেছে, এদের থেকে বয়োজ্যেষ্ঠ আমি সিনিয়র, ওদের বড় ভাই। আমি সব জায়গায় বলি ওরা আমার ছোট ভাই। অনেক কিছু বলতে পারে ওরা আমার সম্পর্কে, আপনারা বিভ্রান্ত হবে না। আমি দায়িত্ব যেহেতু পালন করেছি দীর্ঘ 25-26 বছর থেকে, অনেকের বয়স এই ধরনের, যখন হয়তো তাদের জন্মই হয় নাই, অথবা নতুন যারা বুটা, এদের উদ্দেশ্য বলি, অনেকের জন্ম হয় নাই, অনেক হয়তো মায়ের কুলে ছিল। অতএব ওরা অনেক কিছু বলতে পারে। আপনারা মেহরবানি করে আমার জনগণ, আপনারা বুটাররা বিভ্রান্ত হবেন না। আপনার সঠিক জিনিস জানার চেষ্টা করেন, মুরব্বীদের কাছ থেকে জানার চেষ্টা করেন এই ইউনিয়নের অবস্থা কি ছিল। আর আমি দায়িত্ব পালন করার পর থেকে কি করছি, অনেক চুরি চামারি ছিল, আমাদের এই ধরনের ক্রাইম ছিল, এগুলো আমি শক্ত হাতে দমন করেছি। এবং আমি ইনশাল্লাহ এই ইউনিয়নকে মানে এই মধ্যে আমি কিছু দায়িত্বে না থাকে, কিছু সমস্যা হচ্ছে, একটা শান্তির জনপদ হিসেবে আমি গড়ে তুলেছি। কারণ মানুষ তার হালের গরুটা, তার নৌকাটা বা অন্যান্য তার সম্পদ নিয়ে রেখে, জায়গা মতো রেখে নির্বিঘ্নে রাত্রে ঘুমাতে পারে। অতএব তাদের উদ্দেশ্যে আমার বলার কি, তারা বলবো তোমাদের সময় আছে, আগে থেকে পজিটিভলি ইতিবাচক রাজনীতি করো। আমরা রাজনীতি কিসের জন্য করি, এবং বিভিন্ন দলের আছে এখানে। বিএনপি যদিও আপনার নির্বাচনে আসে না, কিন্তু এই ইউনিয়নের বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক দুইজনই কিন্তু নির্বাচন করতেছে, এবং অন্যান্য দলের জমিয়তের আছে, বা ওই 2 হুজুর আছেন, আরেকজন আরেক আমার এলাকার আরেক ছোট ভাই, সবই আমার ছোট ভাই। তে আমি বলি যে আমরা সবাই উদ্দেশ্য তো রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য, এলাকার উন্নয়নের। হেলাল ভাই, আরেকটা জিনিস জানবো
যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়ে চেয়ারম্যান বা অন্যান্য মেম্বাররা বিশেষ করে এই বিভিন্ন ওয়ার্ডের মেম্বারদের বিরুদ্ধে অগণিত অভিযোগ পাওয়া যায়। যে এই অভিযোগগুলো যাতে মুক্ত হয়, আপনি নির্বাচিত হলে তাদের বিরুদ্ধে কি রকম ব্যবস্থা নেবেন? না, আমি যখনই দায়িত্বে থাকি আমি এগুলা খুব কাজ, আমি দেখেন একটা প্রজেক্টে কাজ নিলে, মাটির কাজ হোক অন্যান্য কাজ হোক, এগুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আগে কিছু কিছু প্রজেক্টে হওয়া যেত, এখন প্রজেক্ট চেয়ারম্যান হওয়া যায় না, স্বাভাবিকভাবে সকল মেম্বারদেরকে দিতে হয়। আমি এগুলা প্রতিনিয়ত আমি পরিদর্শন করি কোন জায়গায় কী কাজ, আমি যতটুকু কাজ আদায় করে আমি নেই, আমি না থাকাতে হতো। এবং আমার ইউনিয়ন পরিষদের মেম্বাররা কদাচিৎ দুই একজন ছাড়া সবাই আমি যেভাবে চাই এভাবেই করে। একদম সরকারের গরিবের মাল রিলিফ। এখানে তো এখন শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী 96 সালে ক্ষমতায় আসার পরে এই যে মানুষের যে সাহায্য, গরিবের যে বিজিএফ বিজিডি, এগুলো এমন পদ্ধতিতে করা হয়েছে। এখানে আমাদেরকে কিন্তু আগে এক সময় পদনাম ছিল চেয়ারম্যান মেম্বার আর রিলিফ চোর, এটা গুছে গেছে শুধু মাননীয় প্রধানমন্ত্রীর এই সময় উপযোগী এই পদক্ষেপের কারণে। কারণ সে এখানে চুরি চামারি করার কোনো সুযোগ নাই। আর আমি বিশেষ করে আমার মেম্বার সাহেবদেরকে বলি যে গরিবের হকের দিকে নজর দিবা না, প্রজেক্ট হইলে কাজ কাম করে যদি কিছু পাও তাইলে সেটা আপনাদের ব্যাপার। এবং আমি প্রতিনিয়ত আমি এটা কাজ হোক, তাদের চলাচল কি করে আমি এটা মনিটর করি। অর্থাৎ আমার পরিষদের কোনো মেম্বারের বদনাম হয় নাই, কদাচিৎ দুই একজন কিছু কিছু সমস্যা ছাড়া। আর ইনশাল্লাহ আগামীতে হবে না। আমি তাদেরকে ছোট ভাই বা আমার পরিষদের সদস্য হিসাবে আমি তাদেরকে ভালো পরামর্শ দিব, ভালো, এবং সেভাবে চললে বদনাম হওয়ার বা কোনো সুযোগ নেই ইনশাল্লাহ। হেলাল ভাই, আর একটা বিষয় জেনে আজকের শেষ করব, সেটা হলো আপনার নবগঠিত পশ্চিম আলীরগাঁও 10 নং পশ্চিম আলীরগাঁওয়ে 14,300+ ভোট, এর মধ্যে বৃহৎ একটি অংশ ভোটার তরুণদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? তরুণদের উদ্দেশ্যে আমি তো আমার প্রচার প্রতিনিয়ত কালকে সবাই বলেছি, এরা তো এই এলাকার ভবিষ্যৎ, এই গোয়াইনঘাটের ভবিষ্যৎ, এই জাতির ভবিষ্যৎ। তরুণ ছাড়া তো কিছুই হয় না। তরুণ যুব সমাজ, যুবরাই তো শক্তি। আমরা একটা কথা আছে না, এই যে আমি অনেক জায়গায় বক্তব্যে বলেছি যে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার 71 সালের মহান মুক্তিযুদ্ধে এদেশের তরুণরাই ঝাঁপিয়ে, ছাত্র যুবকরাই ঝাঁপিয়ে পড়েছিল। আজকে যারা বয়োবৃদ্ধ অনেকেই আমাদের কাছ থেকে চলে গেছেন বীর মুক্তিযোদ্ধারা, তাদের আল্লাহ জান্নাতবাসী করেন, এবং যারা আছেন এখনো আমাদের মধ্যে তাদেরকে আল্লাহ সুস্থভাবে নেক হায়াত দান করুক। এবং যুবরাই ওদের জন্য যাতে কোনো অসামাজিক কার্যকলাপ, বিভিন্ন সমাজে অনেক কিছু হয়, অনেক দুর্নীতি হয়, যেগুলাতে যুব সমাজ ঝুঁকে, এগুলিতে দেখা যায় খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষার ক্ষেত্রে যেভাবে এদিকে মনে হয়, এবং বিশেষ করে খেলাধুলার প্রতি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যদি তাদেরকে নিয়ে আসা যায়, তাহলে দেখবেন এই যুব সমাজ সুশৃঙ্খলভাবে করবে এবং এই এলাকা ইনশাল্লাহ আলোকিত এলাকা হবে। আমি শিক্ষার দিকে খুব জোর দিই। যারা যুবক লেখাপড়া যাই করেছে তাদেরকে যাতে সুন্দরভাবে মানে একটা দিক নির্দেশনা দেওয়া যায়, সে ব্যাপারে আমার বিভিন্ন পরিকল্পনা আছে। এবং আমি যুব সমাজ, ইতিমধ্যে আমি যুব সমাবেশও করেছি, পুরা ইউনিয়নবাসীর যুব সমাজকে নিয়ে আমার বিরাট সমাবেশ হয়েছে, আপনারা তো শুনে থাকতে পারেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে আমি বৈঠক করেছি, মত বিনিময় করেছি। মসজিদের ইমাম থেকে আরম্ভ করে প্রত্যেক মাদ্রাসার মুহতামিম, প্রত্যেক স্কুলের, হাই স্কুল, প্রাইমারি স্কুলের টিচার এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে আমি বৈঠক করেছি, মত বিনিময় করেছি, দোয়া চেয়েছি, আশীর্বাদ চেয়েছি। ইনশাল্লাহ আমার যুব সমাজ বিপদগামী হবে না, কারণ আমি কোনো ধরনের অসামাজিক বা অন্য কোনো যাতে খারাপ হয়ে যায় সমাজ, এ ধরনের কোনো কাজে আমি ব্যক্তিগতভাবে ছিলাম না, কোনো সময় জড়িত ছিলাম না। এবং আমার মনে হয় আমার সঠিক নেতৃত্বে আমার যুব সমাজ সুন্দর সরল পথে এগিয়ে যাবে, এই এলাকাকে একটা সুন্দর এলাকা হিসাবে, আলোকিত এলাকা হিসাবে আমি উপর দিতে পারবো। হেলাল ভাই, সর্বশেষ যেটা জানতে চাইবো, আমরা জানি যে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পাশাপাশি দীর্ঘদিনের অবিভক্ত আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তো এই গণ্ডির বাইরে আপনার রাজনৈতিক পরিচয় এবং জনপ্রতিনিধি গণ্ডির বাইরে আমরা একটা জিনিস দেখি, সেটা হলো
বিএনপি অথবা আলেম ওলামা যারা আছেন, সর্বস্তরের মানুষের সাথে আপনার একটা যোগসূত্র আছে, কানেক্টিভিটি আছে, সবাই আপনাকে কম বেশি সমীহ করেন, শ্রদ্ধা করেন। তো তাদের এই প্রতি আপনার কোনো কিছু বলার আছে কিনা? আমার বিশেষ করে অবশ্যই আমার অনেক উলামা একরাম, যুব সমাজ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিএনপি, আওয়ামী লীগ, আমি মনে করি আমাদের যেভাবে বলি যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা আমাদের বিশেষ করে আমার এলাকা, আমরা হিন্দু মুসলমান বিভিন্ন ধর্ম, আমরা ভাই ভাই মিলে যার যার ধর্মীয় কর্মকাণ্ড আমরা পালন করি, কিন্তু আমাদের একটা সম্প্রীতি আছে। ঠিক তেমনিভাবে রাজনৈতিকও একটা সম্প্রীতি আমাদের মধ্যে আছে। আমি কোনো রাজনৈতিক গ্রুপিংয়ে হানায় আমার দলীয়ভাবে হোক আর অন্য দলের সাথেও আমি করি না, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। এই যত ধরনের জোরজাপটা আসুক আমি ঝাঁপিয়ে পড়ি, এবং যাতে এই রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট না হয় সে ব্যাপারে আমি সব সময় সচেষ্ট। এই জন্য মানুষ আমাকে, আমি যখনই নির্বাচিত হই, কে আমাকে ভোট দিয়েছে কে দেয় না আমি এটা বাছ বিচার করি না, কে আওয়ামী লীগ কে বিএনপি কে অন্য দল করে এটা আমি বাছ বিচার করি না। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে সবার যার যেটা অধিকার সেটাকে সুন্দরভাবে এবং যে যেটা সার্ভিস চায় সেটা দেওয়ার জন্য সবসময় সচেষ্ট থাকি ইনশাল্লাহ। এই জন্য মানুষ আমাকে মন থেকে ভালোবাসে, এবং আমিও চাই আমার যে একটা ক্ষমতা আছে, আমি আওয়ামী লীগের সেক্রেটারি, এটাই ব্যবহার করে আমি কোনোদিন পাওয়ার এক্সারসাইজ করি নাই, যার জন্য মানুষ আমার কাছে বারবার আমাকে মানুষ ভালো পায়, আমার মন থেকে ভালো পায় আমাকে। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি পাওয়ার এক্সারসাইজ না করে আমি যদি ভালোবাসা দিয়ে, আমি যদি মায়া মহব্বত দিয়ে আমি যদি বুকে টেনে নিতে পারি, সেটা চিরস্থায়ী হবে। এই জন্য এলাকার আলিম উলামা, মুরব্বিয়ান, ছোট বড় সবাই, অনেকে দূর থেকে অনেক কিছু ভাবে, আমি আসলে আমার কাছে আসলে আর মানুষ সরে যেতে চায় না, এটাই আমার সবচাইতে বড় অর্জন। ধন্যবাদ আলহাজ গোলাম কিবরিয়া হেলাল ভাইকে। তো আমরা দর্শক একটি জিনিস জানতে চাইছে, একটা প্রশ্ন রেখেছেন আপনার কাছে, যে আপনি যদি নির্বাচিত হন আপনার এই ইউনিয়নে ক্রিকেট মাঠ নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আমরা যে উপজেলা স্টেডিয়াম যেটা হবে, মিনি স্টেডিয়াম, আমি মিনিও বলি না, এটা আমি মনে করি একটা ক্রীড়া কমপ্লেক্স হবে। আমার স্বপ্নই হবে যে এখানে সিলেটে আরও স্টেডিয়াম হবে, আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট হবে। ওনাদের তো প্র্যাকটিস করতে হয়, কোয়েনঘাট সিলেটে কিন্তু কোনো প্লেগ্রাউন্ড নাই যেখানে প্র্যাকটিস করবে। বিদেশি টিমরা আসলে সিলেটে টুর্নামেন্ট হবে, এখানে এসে প্র্যাকটিস করবে। সেই পরিবেশ এবং সেই রাস্তাঘাট আমার মাননীয় মন্ত্রীর অনুকূল্যে আমি সব করব, এবং এখানে একটা ক্রীড়া কমপ্লেক্স হবে এবং ক্রিকেট গ্রাউন্ড, ফুটবল, যত ধরনের খেলা আছে। কারণ আমি আপনাদেরকে বলে রাখি, আমি একসময় খেলাধুলা করেছি, আমি একজন সফল ক্রীড়া সংগঠক, দীর্ঘদিন আমি এই গোয়েনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলাম। আমি যখন মহকুমা ছিল, আমি মহকুমা ক্রীড়া সংস্থার নির্বাচিত সদস্য ছিলাম, আমি সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাথে জড়িত ছিলাম। অতএব আমি একজন ক্রীড়া সংগঠক হিসাবে এবং ক্রীড়ামোদী হিসাবে আমি ইনশাল্লাহ এখানে যত খেলাধুলার অনুকূল পরিবেশ তৈরি করা যায় সেটা করবে, এবং আমার এলাকার, শুধু এলাকার নয়, পুরা গোয়েনঘাটের যুব সমাজ যারা ক্রীড়ামোদী এবং যারা খেলোয়াড় তারা এখানে এসে খেলাধুলা করতে পারবে। আমার পরিকল্পনা আছে, আমি একবার গোয়েনঘাটে আমি সাধারণ সম্পাদক থাকা অবস্থায় আমি বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলাম, এবং স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট এত জমজমাট হয়েছিল। আমার এই রেকর্ড আছে, আমি ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে অনূর্ধ্ব-17 টিম নিয়ে আমি জাতীয় পর্যায়ে পর্যন্ত ঢাকা গিয়েছি, এবং সেখানে গিয়ে আমরা ট্রাইব্রেকার ওয়ান আফটার অ্যানাদার, যদি ট্রাইব্রেকার টাঙ্গাইলের সাথে আমার গোয়েনঘাটের টিম নিয়ে, এবং যেটা অনেকেই জানেন না, যেটা আমরা রানার্স আপ হয়েছিল, তখন বিএনপির আমল ছিল। আমাদের মোহাম্মদপুর আপনার কি বলে যে আপনার কি ইনস্টিটিউট, এই যে ফিজিক্যাল ইনস্টিটিউট, এখানে খেলা ছিল, এখানে পুরস্কার। তখনকার আপনার স্পিকার, জাতীয় সংসদের স্পিকার বিএনপির সময় শামসুল হুদা সাহেব অত্যন্ত রসিক মানুষ ছিলেন, অত্যন্ত প্রাণবন্তভাবে উনি সংসদ পরিচালনা করতেন। এই শামসুল হুদা সাহেব আমাদের চিফ গেস্ট ছিলেন। আমার এখন এগুলি ছবি টবি নেই, তখন এত ছিল না, কিন্তু আমি এই জন্য আমি এখানে ক্রিকেট গ্রাউন্ড কেন, অনেক কিছুই আমার স্বপ্ন আছে, যদি আল্লাহ সুযোগ দেয়, আমি সুযোগ পাই, এবং এবার আমি কিন্তু এগুলি নিয়েই থাকবো, যাতে
মানুষের আলাদা একটা দৃষ্টি আকর্ষণ করতে পারি, এমন কিছু হয় এই 10 নম্বর পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে। কারণ এই এলাকার মানুষ, আমি আগে বলি 6 বার আমি নির্বাচন করে 2টি উপজেলা এবং 4টি ইউনিয়ন, 3টিতে কৃতকার্য হয়েছে। আমি এই এলাকার মানুষ বারবারই আমাকে ভোট দিয়েছে। অতএব এই এলাকার মানুষের কে নিয়েই একটা ইউনিয়ন, ছোট্ট ইউনিয়ন হয়েছে। এই ইউনিয়নকে এই গোয়াইনঘাটের মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী এবং সব কিছুতে ব্যতিক্রম হবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। এবং আমার মাননীয় মন্ত্রী আমাকে অত্যন্ত, ওনার স্নেহধন্য আমি ওনার স্নেহ মমতা নিয়ে এত দূরে এসেছি। এবং আমি ইনশাল্লাহ আমার এই ইউনিয়নকে একটি দৃষ্টিনন্দন ইউনিয়ন করতে হলে আগেই বলেছি আমি যে মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা পর্যন্ত ইনশাল্লাহ আমি যাব। তো ধন্যবাদ আলহাজ গোলাম কিবরিয়া হেলাল ভাইকে। তো আমরা এতক্ষণ আলাপ করলাম বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত 10 নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব আলহাজ গোলাম কিবরিয়া হেলাল ভাইয়ের সাথে। আমরা প্রত্যাশা করব অবিভক্ত আলীরগাঁও ইউনিয়ন থাকাকালীন সময়ে আলীরগাঁও কলেজ, প্রকাশে স্কুল অ্যান্ড কলেজ, এইরকম অগণিত প্রতিষ্ঠানের আব্দুল মহল মাদ্রাসা সহ অগণিত রাস্তাঘাট, মন্দির, মসজিদ, সব জায়গায় ওনার হাতের ছোঁয়া লেগেছে। তো আমরা আশা করব উনি যদি নির্বাচিত হন ইনশাআল্লাহ এই ধরনের ভালো কিছু আমরাও দেখতে পাবো। তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সুপ্রিয় দর্শকদের সবাইকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আজকের এই যার সাক্ষাৎকার আমাদের বিভিন্ন টিভি চ্যানেল এবং মিডিয়া নিচ্ছে, ওনার কাছে আমি জানতে চাইব যে আপনি ছিলেন অবিভক্ত আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান এবং আপনার বাবা ছিলেন অবিভক্ত জাফলং ইউনিয়নের চেয়ারম্যান। আপনি যদি নির্বাচিত হন তাহলে আমাদের মুক্তিযোদ্ধা, আমাদের যে গণকবর রয়েছে এই নদীর পাড়ে গণকবর সম্পর্কে আপনি কি পদক্ষেপ নেবেন? এছাড়া আমি জানতে চাইব, আপনি খুব সংক্ষেপে উত্তর দিবেন, আপনার প্রশ্ন উত্তরটা সবসময় লম্বা হয়ে যায়। আপনাদের এই নবগঠিত এই ইউনিয়নে স্যানিটেশন, যোগাযোগ এবং মানুষের কল্যাণে যা যা করেছেন, আমরা জানি যে গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় আপনার বাবার অনেক ভূমিকা রয়েছে। আমরা জানি যে আলীরগাঁও কলেজ, প্রকাশ স্কুল অ্যান্ড কলেজ এবং এই পূর্ণানগর যেটা এখন সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে, সেখানেও আপনি মাননীয় মন্ত্রী মহোদয়ের সহযোগিতা নিয়ে অনেক উন্নয়ন করেছেন। আমি আপনার কাছে সংক্ষেপে জানতে চাইব, এই যে উন্নয়নগুলো হয়েছে, আমরা আশাবাদী ছিলাম আপনি একজন প্রবীণ নেতা হিসাবে ইতিপূর্বে, আরও অনেক পূর্বে এগুলো হওয়ার কথা ছিল, কিন্তু আপনি করতে করতে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে এই উন্নয়নগুলো করতে। এখন আমরা চাইব নবন গঠিত ইউনিয়নে আরও কিছু প্রতিষ্ঠান দ্রুত করার পরিকল্পনা আপনার আছে কিনা, এবং যদি নির্বাচিত হন তাহলে মানুষকে এই যে কর্মসংস্থানের ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেবেন কিনা, এই বেশ কয়েকটি প্রশ্ন আপনাকে ছুড়ে দিলাম। আপনি অতি সংক্ষেপে তা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। আপনাকে বলেছেন সংক্ষিপ্ত হবে, এখন সংক্ষিপ্ত বলতে গেলে এখানে একটা গল্প বলতে হবে। আচ্ছা যাই, সেদিকে আমি যাব না, কারণ আপনি অনেকগুলা প্রশ্ন করেছেন। প্রথমেই মুক্তিযোদ্ধা যে আমাদের এখানে লোকজনকে পাক বাহিনী মেরেছিল, সেটা ব্যাপারে এটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে আমার ইউএনও সাহেবের সাথে, বর্তমানে তাহমিলুর রহমান সাহেবের সাথে আলাপ হয়েছে। উনিও একদিন এসেছিলেন যে দুজন মিলে পরিদর্শন করব, কিন্তু আমি যেদিন ওই দিন আমি ছিলাম না। তো যাই হোক, এটা চিহ্নিত করে কীভাবে এটা, কারণ নদীগর্ভে এটা তো আর বরাট করে ইয়ে করে, আমরা তখন দেখেছি এখানে নদীর পার ছিল সেই পর্যন্ত। তো এখানে কয়েকজন লোককে মারা হয়েছিল, তারা শহীদ হয়েছেন এই পাক হানাদার বাহিনীর হাতে। তো এইগুলি কিভাবে একটা পরিকল্পনা করে এখানে একটা চিহ্ন করা যায়, চিহ্নিত করে এখানে একটা স্মৃতিস্তম্ভ বা যেটাই হোক এটা করা যায়, ইনশাল্লাহ এটা করব
এটা আমার প্রশাসন, আমাদের মাননীয় মন্ত্রী এবং অন্যান্য যেগুলা করেছি। এবং আপনি বলেছেন একটা অনেক কাজ আগে করার কথা ছিল, এটা করেন নাই। না, আমি করেছি। দেখেন, বিশাল ইউনিয়ন ছিল এই আলীরগাঁও। আমি একটা জরিপ নিয়েছি যে পুরা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ আয়তন বিশিষ্ট জনসংখ্যা অনেক জায়গায় আছে। জনসংখ্যা আমার একটা ওয়ার্ড ছিল একটা ইউনিয়নের সমান অন্য জায়গায়। তে আমি যা বরাদ্দ, প্রথম আমাদের কোনো বরাদ্দই ছিল না। এখন আবার আপনার এই বর্তমান সরকারের সময় অনেক বরাদ্দ, এগুলো কল্পনা করে, যেগুলো আগে একটা উপজেলায় আসতো। তো এখন এইটা এই ইউনিয়নে, এই আলীরগাঁও ইউনিয়নে আসে। এখন ছোট হয়ে যাওয়াতে সেই বরাদ্দগুলো এবং অনেক খাতে নাকি ইতিমধ্যে আমি শুনলাম, কালকে আমার লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব এখানে এসেছিলেন রাত্রে। উনি বললেন যে ওই যে ইজিপিপি, এরপর এলজিএসপি, এগুলো বন্ধ হয়েছে। এগুলো বন্ধ হলে তো আমরা কিছুই করতে পারবো না। আমি আপনাদের মাধ্যমে সরকার কাছে অনুরোধ করব যে এগুলি যাতে আবার চালু থাকে বা অন্যান্য প্রজেক্টের মাধ্যমে এগুলো চাই, নাহলে তো ইউনিয়ন পরিষদের যে উন্নয়ন যে দ্বারা ছিল সেটা আমরা বলছি এটা ব্যাহত হবে। আর ইনশাল্লাহ আমি আগে সুষমভাবে অনেক করেছি। এইখানে আমার তো এখানে পশ্চিমাঞ্চলে আমার বাড়ি আলীরগাঁও ইউনিয়নের। তো এখান থেকে সারিঘাট পর্যন্ত 16 কিলোমিটার আপনারা জানেন। আর ওই দিকে উত্তর দক্ষিণ হবে 18 থেকে 20 কিলোমিটার, সেই নাইন্দা পূর্ব জাফলং নদীর ওই পার থেকে। আর সেই দিকে হরিপুর যে হেমু যে গ্রামটা আছে এর নিচ পর্যন্ত অনেক জায়গা জমি আছে আমার গোয়েনঘাটে, এগুলা ওই এলাকার মানুষের। তো বিশাল ইউনিয়ন ছিল, সেখানে করেছি সব জায়গায় কম বেশ কাজ হয় নাই। আমি কাজের গতি কোনো সময় থামে নাই, যা পেয়েছি সরকার থেকে এবং কিছু ব্যক্তিগত উদ্যোগে, যেমন মসজিদ, মাদ্রাসা, আপনার এই স্কুল, প্রাইভেট স্কুল যেগুলো পুকুর স্কুল, কলেজ, আলীরগাঁও কলেজ, এগুলো তো আমরা এলাকাবাসী উদ্যোগী হয়ে গেছি। আমি চালিকা উদ্যোগী হয়েছি, ওনারা সহযোগিতা করেছেন এলাকাবাসী, যার জন্য হয়েছে। এখন সরকারিভাবে যেগুলা অনেক কাজ মানুষ কিন্তু, বিশেষ করে আমি বলবো, আমাকে বেশি আশা করে। আমার কাছে মানুষের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন বেশি দেখে যে আমারও তো একটা লিমিটেশন আছে, আমার ক্ষমতার, প্রত্যেকের ক্ষমতার একটা লিমিটেশন। এখন পাকা রাস্তা, মনে করেন আমার লামার সাথে ময়ূরপুর পর্যন্ত পাকা রাস্তা, এটা তো আপনারা জানেন মাননীয় এমপি মন্ত্রী সাহেবের আমি মাটির কাজ কমপ্লিট করেছি এবং এটা দ্বারা আগাচ্ছে। এবং দিঘির পাড় গুসকাম রাস্তা, আপনার আরও অনেকগুলো রাস্তা, বাবনগাম হইতে আপনার ঠাকুর বাজার পর্যন্ত রাস্তা, আরও অনেকগুলো রাস্তা। আমি হাওড়ের সাথে যোগাযোগের জন্য থিতগুলি নাইনটা একটা বিচ্ছিন্ন কোনো রাস্তাঘাট নাই। একটা রাস্তা ছিল, এটা পূর্বগায় পড়ে গেছে, কি বলে আপনার আটিয়াই নাইনটা রাস্তা। তো এটা আমি চাইতেছি এইবার লামাসাতেং থেকে নাইন্দা পর্যন্ত একটা রাস্তা মাননীয় মন্ত্রীকে আমি যদি আল্লাহ নির্বাচিত করে যাব, ওনার সাহায্য ছাড়া হবে না। এই যদি প্রায় 5-6 কিলোমিটার এই রাস্তা যদি করতে পারি, তাহলে হাওড় এলাকার মানুষ মাত্র 10 মিনিটে আমার এই উপজেলা সদর বা আমার এখানে আসতে পারবে, ইউনিয়ন কমপ্লেক্সে আসতে পারবে। তো এই যে আপনার চিন্তা ভাবনা পরিকল্পনা, আগে আমি নির্বাচিত হই, এরপরে আমি শতভাগ আমার মেধা শ্রম যতটুকু আছে দিয়ে যেখানে যাওয়া লাগে, একবারের জায়গা 5 বার যাওয়া লাগে, আমার মন্ত্রী মহোদয়ের পরামর্শে আরও যেসব জায়গায় যাওয়া লাগে গিয়ে ইনশাল্লাহ কাজের গতিও যাতে বাড়ে এবং এখানে আমি তো পূর্বেই বলেছি যে একটা পরিবর্তন পরিলক্ষিত হয় 5 বছরের ভিতরে এই ইউনিয়নে, সে ব্যাপারে আমি সচেষ্ট থাকবো, ইনশাল্লাহ আমি সফল হব। আমি জানতে চাই অন্য একটি বিষয়, সেটি হচ্ছে যে গতকালকে আপনার যে নির্বাচনী একটা পথসভা ছিল আমাদের আপনার ইউনিয়নের কৌরবাজারে, প্রায় 10 থেকে 15 হাজার মানুষ এই জনসভায় উপস্থিত হয়েছিলেন। কিন্তু সবারই একটা দাবি ছিল, যদিও আপনার স্টেজে বলে নাই, যে রাস্তা দিয়ে আমরা গেছি ওই রাস্তাটায় 2টি গাড়ি পাস হয় না। যদি আপনি নির্বাচিত হন তাহলে ওই রাস্তা দিয়ে যাতে একসাথে অন্ততপক্ষে একটা 2টি গাড়ি আপ ডাউন করতে পারে, পাস নিতে পারে, এই ধরনের বিষয়ে একটা পরিকল্পনা করবেন। পাশাপাশি আপনি শুধু পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নয়, আপনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সেক্রেটারি দীর্ঘদিন থেকে, প্রায় 20 বছরের উপরে। আমাদের শালুটুকুর গোয়েনঘাট যে সড়ক, আমরা দাবি কার কাছে করব? আপনার মাধ্যমে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এই দাবিটি জানাচ্ছি যে আমাদের শালুটুকুর গোয়েনঘাট যে সড়ক, এটার বেহাল দশা। বর্তমান সময়ে 2 ঘন্টা 3 ঘন্টা শালুটুকুর থেকে গোয়েনঘাটে আসতে লাগে। আপনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে এই রাস্তা নির্বাচিত আপনি হন
কিংবা নাই হন, তবে এই রাস্তার বিষয়ে আপনার কাছ থেকে এই সুস্পষ্ট বক্তব্য চাচ্ছি। আমি যে সুযোগ দিয়েছেন যখন বলি, আপনার এই যে ছোট রাস্তা, এগুলো তো এলজিডি রাস্তা, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের রাস্তা। ওনারা যে গ্রামীণ যে রাস্তা যে মাপে, এগুলা গ্র্যাজুয়ালি কিন্তু সরকারের পরিকল্পনা আছে বড় হবে। আমি শুধু ব্যক্তিগত উদ্যোগ, তবে আমি নিয়ে যাব যে আজকে গাড়ি ঘোড়া বেড়েছে, মানুষজনের চলাচল বেড়েছে, এগুলি যাতে আরও ওয়াইড হয়ে বড় হয়, এগুলি আমি আমার দিক থেকে যতটুকু করার, কিন্তু এগুলা সরকারের সিদ্ধান্ত, ডিপার্টমেন্টাল সিদ্ধান্ত। এটা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের রাস্তা। আর শালটুকর গোয়েনঘাট এটাও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের রাস্তা, এটা আপনারা জানেন। এই ব্যাপারে আমাদের মন্ত্রী মহোদয় উদ্যোগ নিয়েছিল এটা সড়ক ও জনপথ বিভাগে নেওয়ার জন্য, কিন্তু পরে সেটা হয় না। এটা ডিপার্টমেন্টাল এই যে একটা ইয়ার কারণে, এলজিডি এবং রোডস অ্যান্ড হাইওয়ের যে তাদের একটা ডিপার্টমেন্টাল যে তো এটা সব মিলিয়েই তো মানুষের জন্য এবং সরকারের। তো এবার আমার মনে হয় মন্ত্রী আবার উদ্যোগী হবেন, এবং মাননীয় মন্ত্রী যদি উদ্যোগী হন তো ইনশাল্লাহ শালটুকর গোয়েনঘাট রাস্তা যদি ইভেন জাফলং পর্যন্ত যদি সড়ক জনপথ বিভাগে চলে যায়, তাহলে এইসব সমস্যা থাকবে না। এই সেদিন রিপেয়ার হলো, আমরা ঠিকমতো, এবং এটা আপনারা বৃষ্টিবহুল বন্যাবহুল এলাকা, বন্যা আসলে রাস্তাঘাট ভেঙে চুরমার করে যায়। আপনারা আমাদের কেন ফ্লাশ ফ্লাড হয়, যখনই আপনার পাহাড়ে বৃষ্টি হয় তখন ফ্লাশ ফ্লাড যেটা হয়, ঢল নামে, তখন ওকে ভেঙে চুরে সব কিছু নিয়ে যায়, এই জন্য এইসব ক্ষতিগ্রস্ত হয়। তো এই সব মিলিয়ে যদি এটা পুরো, প্রথম ছিল এটা আরসিসি, একটা বৃহৎ অংশ আরসিসি ছিল, এটাও ঠিকই নাই। এরপরে এখন যদি সড়ক ও জনপথ বিভাগে যায়, ইনশাল্লাহ আমি যখনই সুযোগ পেয়েছি, আপনারা জানেন আমি কয়েকবারই মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে যাওয়ার সুযোগ হয়েছে, বক্তব্য রাখার সুযোগ হয়েছে। এই শালটুকর গোয়েনঘাট, বঙ্গবীর হাদারপাড় রাস্তা, আনফরের বাঙ্গার ব্রিজ, অন্যান্য যেসব বড় বড় প্রয়োজন, আমার মাননীয় তখন এমপিও আমাকে পরামর্শ, তুমি এইসব যখন সুযোগ পেয়েছো বলবা। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে আমি বলেছি, মাননীয় নেত্রী আপনার দৃষ্টি আকর্ষণ, কারণ আমি যখন নেত্রীর সামনে কথা বলি নির্দ্বিধা বলি। আমি অনেক সময় দেখেছি আমাদের জাতীয় নেতৃবৃন্দরাও অনেক সময় মানে লাগে যেন ভয় পায় না, আমি কিন্তু ভয় পাই না। আমি আমার প্রিয় নেত্রী, আমার নেত্রী, আমি মন খুলে আমার এলাকার কথা বলেছি। এবারও সুযোগ হলে আমি সব কিছু নিয়েই আমার মাননীয় মন্ত্রী ইমরান আহমদের পরামর্শে যেখানে যেটা বলার আমি ইনশাল্লাহ বলবো, তুলে ধরবো। এবং আমারও দাবি এইটা সড়ক জনপথ শালটুকর গোয়েনঘাট রাস্তা যাক, এইসব রাস্তা আগের যে তুলনায় আরও বড় হওয়া প্রয়োজনগুলো বড় হোক। এই ব্যাপারে যেখানে যেখানে যাওয়ার, যেখানে যেখানে বলার, এটা আমি বলবো ইনশাল্লাহ। এবং যেগুলো রাস্তা পাকা হয় না এগুলো হবে। আরও অনেক এখানে মানে আপনি বলছেন দীর্ঘ না করার জন্য আরও অনেক চিন্তা ভাবনা পরিকল্পনা আছে, ইনশাল্লাহ এগুলা দেখবেন আপনারা সময় সময় আপনাদের। কারণ আমি স্বচ্ছতায় জবাব দিই তাই বিশ্বাস করি, আমার জনগণকেও বলেছি আমি যা করব জনসমক্ষে, এবং আপনারা যারা সাংবাদিক যাদের মাধ্যমে সব কিছু তুলে ধরা যায়, আমি আপনাদেরকে সবসময় অবগত করব যে আমি কোন জায়গায় কি করতেছি না করতেছি। ইনশাল্লাহ সব কিছু আপনারা জানবেন, দিনের আলোর মতো সব কিছু স্পষ্ট থাকবে। এখানে কোনো লুকোচুরি করার, দামাচাপা দেওয়ার কোনো সুযোগ নাই, এবং সেই ধরনের মানুষ আমি না। ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে আমরা যার সাথে যার সাক্ষাৎকার নিচ্ছি, উনার সাথে দীর্ঘদিন একদিনও যদি সাক্ষাৎ নেই তাহলে উনার আলাপ শেষ হবে না। খুব স্পষ্টবাদী বক্তা। আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা জানি যেটা, যে আপনি অপরাধীদের একটি আতঙ্কের নাম। সর্বশেষ আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার ইউনিয়নে অপরাধ এবং অপরাধী যারা, সে বিষয়ে আপনার পূর্বের মতো যে কার্যক্রম ছিল সেটা কি বহাল থাকবে নাকি একটু সরে আসবেন, সে বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়ে এবং সেখানে শেষ করার জন্য আমি অনুরোধ করছি। না, এখানে অপরাধীদেরকে লালন পালন করার বা আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, হয়তো আজকে 25-26 বছর পূর্বে আমার বয়সও কম ছিল, আমি চুর ধরে নিজের হাতে পিটিয়েছি। এখন যদি পিটিয়ে করে এটা পট করে একজন ভিডিও করে ভাইরাল করে দিবে, আরেক জায়গার লোক জানবে না। তো এই ব্যাপারে আমার সচেতন থাকতে হবে, এবং এই সমাজের সব সমাজপতি মুরব্বী সবাই, পুলিশ
সিভিল প্রশাসন যারা সবাই সহযোগিতা নিয়ে যাতে অপরাধ দমন হয়। আমি শুধু করতে পারবো না, পুলিশ যদি সহযোগিতা না করে, যদি সিভিল প্রশাসন যদি সহযোগিতা না করে, তাহলে কিন্তু আমি একার পক্ষে সম্ভব না। একার পক্ষে সম্ভব, কারণ অনেকটা জিনিস আইন বিধির বাধা নিষেধ আছে। তাই ওনারা সহযোগিতা করলে, যে আমি আগেই বলেছি আপনাদেরকে, এইসব অপরাধ যাতে সংগঠিত না হয়, অপরাধ দমন করে শতভাগ না হইলেও যাতে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়। আমি আমার এ ব্যাপারে চুরি চামারি দুর্নীতি সমাজে অপরাধ এগুলির ব্যাপারে আমার জিরো টলারেন্স। আমি কোনো অবস্থায় এটা মেনে নিতে পারি না, এবং আমার মনের দিক থেকে সেই জোর এখনো আছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন, এগুলো আমি শক্ত হাতে অতীতেও দমন করেছি এবং এখনো দমন করব। এবং সর্বোপরি এই এলাকায় এটার প্রভাব কিন্তু অন্য এলাকায় পড়ে। আমি এখানে চোর দমন করেছি, পূর্ব জাফলংয়ের মানুষ আমাকে হাত তুলে দোয়া করেছে, পশ্চিম জাফলংয়ের মানুষ আমাকে হাত তুলে দোয়া করেছে, এই যে ডোবাড়ি ইউনিয়ন হয়েছে লেঙ্গুলা ইউনিয়নে হাত তুলে দোয়া করেন, তারা আপনার মানে শান্তি পেয়েছে। তাই আমি এই সব মিলিয়ে এই এলাকাকে একটা শান্তির জনপদ হিসাবে গঠন করতে চাই ইনশাল্লাহ। এ ব্যাপারে আপনারা সাংবাদিক, পুলিশ, সিভিল প্রশাসন আমার যারা আছেন, সরকারি কর্মকর্তা সবাই এবং এলাকার সমাজে যারা চালান সবাই সবার যদি সহযোগিতা পাই, আমি ইনশাল্লাহ আমার মধ্যে কোনো এ ধরনের দ্বিধাদ্বন্দ্ব নাই। আমি অতীতের চাইতে আরো সচেষ্ট হয়ে ইনশাল্লাহ আমি এগুলা শান্তির জন্য পদক্ষেপ করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক এতক্ষণ আপনারা যার বক্তব্য শুনলেন, উনি অত্যন্ত একজন ভালো মানুষ এবং এই উপজেলার দীর্ঘদিন থেকে রাজনীতি করে আসছেন। তো দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকের এই প্রোগ্রাম সর্বশেষ মুহূর্তে যিনি অত্যন্ত ব্যস্ততম সময়ে, আর মাত্র একদিন বাকি, আগামী পরশুদিন হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেই সুযোগে উনি যে এত সময় আমাদের মিডিয়ার কাছে দিয়েছেন, সে আমি সিলেট আই নিউজ এবং সিলেট লাইভ টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সিলেট ভিউ সহ সবার পক্ষ থেকে আমি আলী হায়দার চৌধুরী ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই লাইভ অনুষ্ঠানটি যাদের পরিশ্রমে সফল হয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, যিনি গোয়াইনঘাট উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মিনহাজউদ্দিন ভাই এবং বর্তমান সভাপতি এম এ মতিন, এবং ক্যামেরায় ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন সহ সবাইকে আমি সিলেট আই নিউজ এবং সিলেট লাইভ টিভির পক্ষ থেকে এবং সিলেট ভিউর পক্ষ থেকে ধন্যবাদ তাদেরকেও জানাই। তো আজকের এই যাদেরকে নিয়ে এত আয়োজন, আজকের আপনারা এই সময়টি ব্যয় করেছেন, সর্বশেষ আপনি আগামী পরশুদিন হতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার দিন। সেই উদ্দেশ্যে যাদের উদ্দেশ্যে এতক্ষণ কথা বলছিলেন, এত আয়োজন, এত উন্নয়নের কথা নিয়ে বলেছিলেন, সর্বশেষে আপনি আগামী পরশুদিনে ভোটারদের উদ্দেশ্যে সংক্ষেপে একটি কথা বলে আপনি আপনার অনুষ্ঠানটি শেষ করবেন। আমি ইতিমধ্যে যা বলেছি, যত কথা বলেছি, যত পরিকল্পনা আমার কাছে আপনারা জানতে চেয়েছেন, সবকিছু কিন্তু আমি তো এমনিই আছি। কিন্তু একটা এই যে সামনে 31 জানুয়ারি যে নির্বাচন, এটার উপরে অনেক কিছু আমার চিন্তা ভাবনা, এটার ফলপ্রসূ করার কিন্তু মাইল ফলক হবে। এটা যদি ভোটারদের উদ্দেশ্যে মাইল ফলক হবে, এটা এই জন্য বলছি, আমার ভোটারদের, আমার জনগণ, এলাকাবাসী, আপনার পুরুষ মহিলা এবং ছোট বড় যারা আছেন, যারা বিশেষ করে তরুণ সমাজ, সবাই প্রবাসী যারা আছেন, আমার প্রবাসী যারা, ওনারা সব প্রতিনিয়ত আমার খোঁজ নিচ্ছেন, দোয়া করছেন, তাদের আত্মীয় স্বজন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আমি সালাম জানাই তাদেরকে, প্রবাসী ভাইদের, তাদের হাড় ভাঙ্গা পরিশ্রম করে নিজে মানে আয়োজন করে খেতে হয়, এরপরে সময় নিয়ে আমাকে ফোন করেন, আপনার খোঁজখবর নেন, আত্মীয় স্বজনকে বলেন, তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার জনগণের উদ্দেশ্যে এটাই কথা, দেখেন ওনারা সাংবাদিক ভাইয়েরা আমার কাছে অনেক কিছু আমার চিন্তা ভাবনা আপনাদেরকে নিয়ে, এই এলাকাকে নিয়ে জানতে চেয়েছেন, এগুলার সব কিছু পূরণ করতে হলে আপনারা অতীতেও দিয়েছেন, আমি সেটাও ব্যাখ্যা করেছি, এবার দেন, আবার দিলে আমি অবশ্যই আপনাদের এই স্বপ্নের পশ্চিম আলীরগাঁও, যেটা আপনারা আশা আকাঙ্ক্ষা পুষেন, যে স্বপ্ন আপনারা দেখেন ভালো,
সেই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। আপনারা আমাকে 31 তারিখে আপনাদের এই মহামূল্যবান আমানতটা দেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই মহামূল্যবান এই আমানতের কোনো খেয়ানত অতীতে হয় নাই, আগামীতে হবে না ইনশাল্লাহ। এই ওয়াদাটুকু আপনাদেরকে দিচ্ছি এবং আপনাদের স্বপ্ন পূরণ হবেই হবে, এ ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। আপনারা এই যারা এখানে এই লাইভ অনুষ্ঠানটা বা এই সাক্ষাৎকার নিলেন, আপনার সিলেট আই বলেন, সিলেট ভিউ, অন্যান্য আরেকটা কি বলছেন লাইভ টিভি, সবাই সাংবাদিক ভাইয়েরা আমার, যারা সবাইকে আমি আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার নেতাকর্মী সকলে, আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা কামনা করি, আপনাদের মাধ্যমে যাতে আমার এই স্বপ্নের সেই আপনার নান্দনিক ইউনিয়ন পশ্চিম মালিকা গঠন করতে পারি, এ ব্যাপারে আপনাদের সাহায্য সহযোগিতা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।